নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে বোলপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী চমকেছেন। কি বলেছেন? থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে। আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিএলওদের উদ্দেশ্য করে যে মনে রাখবেন একজন ভোটারের নামও যেন বাদ না যায়। আপনারা রাজ্য সরকারের কর্মচারী। ইলেকশন কমিশনের আওতা শুধুমাত্র ইলেকশনের নোটিফিকেশন থেকে কাউন্টিং পর্যন্ত, তারপরেও রাজ্য সরকার থাকবে। অর্থাৎ তিনি চমকালেন যাতে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না যায়। জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন কারোর নাম কাটা যাবে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি শুনে রাখুন, নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব, যে নাম বাদ যাবেই, এবং মুখ্যমন্ত্রী যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এই অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠিও দিয়েছেন। শুভেন্দুর বক্তব্য, বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার উদ্যোগ কমিশন নিলে রাজ্য প্রশাসনের ভূমিকা ইতিবাচক হবে না। কারণ রাজ্য প্রশাসন প্রথম থেকেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। শুভেন্দুবাবুর দাবি বা অভিযোগ যাতে অবৈধ অনুপ্রবেশকারী যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের নাম বাদ না যায়। বিরোধীদের দাবি বা অভিযোগ, এই ভুয়ো ভোটাররাই হচ্ছে তৃণমূলের জীবন কাঠি। শুভেন্দুবাবু অনেক পরিসংখ্যান দিয়েছেন। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের কিছু বিধানসভায় অস্বাভাবিক হারে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত 15 বছরে কোথাও সেখানে 55%, 60% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আবার ধরুন কলকাতার কয়েকটি কেন্দ্র, অন্যান্য কেন্দ্র, সেখানে কিন্তু ভোটারদের সংখ্যা বৃদ্ধি জাতীয় গড়ের মতোই 60%-এর আশেপাশে। এই বৈষম্য কেন? হঠাৎ করে সীমান্তবর্তী অঞ্চলে বিধানসভা কেন্দ্রগুলোর ভোটারদের সংখ্যা এরকম বৃদ্ধি পেল কেন? এতেই তো সন্দেহটা দানা বাঁধে। মানে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে পরিচয়পত্র জোগাড় করে দিয়ে ভোটার তালিকায় নাম তুলিয়েছে শাসক দল, এটাই বিরোধীদের অভিযোগ। কিন্তু নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন বলছে যে বিএলও, ওসি ইলেকশন, ইআরও, এইআরও এদের সবাইকে সতর্ক থাকতে হবে, এবং বিডিও অফিসে ওসি ইলেকশন এবং চুক্তির ভিত্তিতে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটররা যেন ফর্ম 6, মানে যে ফর্ম পূরণ করে নতুন ভোটাররা তাদের নাম তোলেন ভোটার তালিকায়, সেটাকে চেক বা ক্রস চেক করার দায়িত্ব যেন তাদেরকে না দেয়া হয়। কারণ নির্বাচন কমিশনের সন্দেহ হয়েছে প্রায় 1-2% ভোটারের নাম তালিকাভুক্ত হয়েছে, নতুন ভোটার তারা, এবং তালিকাভুক্ত হওয়ার আগে তাদের দেওয়া
নথিপত্র স্পষ্টভাবে যাচাই করা হয়নি। মুখ্যমন্ত্রী কি বলছেন? যাদের 18 বছর বয়স হয়ে গেছে প্রত্যেকে ভোটার তালিকায় নাম তোলেন, কোনো অসুবিধা নেই, তুলতেই পারেন, তোলা উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্টিসিপেট করা উচিত, একটা গণতান্ত্রিক দেশে সুনাগরিক হলে এটা তাদের কর্তব্য। কিন্তু প্রকৃত ভারতীয়রাই যাতে এই তালিকাভুক্ত হতে পারে সেটাকে নির্বাচন কমিশনের নজর দিতে হবে তো, এবং সেই কাজটাই নির্বাচন কমিশন করতে শুরু করেছে। তাতে কিন্তু উদ্বিগ্ন বোধ করছে শাসক, কারণ মৃত ভোটাররা বিহারে পাওয়া গেছে 20 লক্ষ, নাম ছিল, পশ্চিমবঙ্গের কম হবে না। যারা পাকাপাকি ভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, যারা অন্য জায়গায় নাম তুলেছে, তাদের নাম তো তালিকায় থাকবে না, তাদেরকে তো বাদ দিতে হবে। সেই কাজটা কারা করবেন? ওই বিএলও, বিএলএ, ইয়ারও, যাদের দায়িত্ব দেবে কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার জন্য। সেক্ষেত্রে যদি বঙ্গেশ্বরীর এই নাম না করে হুমকিতে সরকারি কর্মচারীরা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তারা বিপদে পড়বেন। বিহারে 403 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, 53 জন হাজতবাস করছেন, এদের কিন্তু চাকরিটা চলে যাবে। ইতিমধ্যেই বুথ কেন্দ্রিক সমাধানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, এবং এই বুথ কেন্দ্রিক সমাধানে সরকারি কর্মচারীরা নিয়োজিত হবেন। আবার একই সঙ্গে ইলেকশন কমিশন যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে, সেই সরকারি কর্মচারীদেরও কাজে একটা দায়িত্ব পড়বে। তখন তাদের আনুগত্য কার প্রতি থাকবে এটাই বিবেচ্য। সরকারি কর্মচারীরা কি রাজ্য প্রশাসনের অংশ, তারা রাজ্য প্রশাসনের কর্মসূচিকে সফল করবার জন্য জানপ্রাণ লাগিয়ে দেবেন, নাকি সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন তাদেরকে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করবেন? দেখুন, এই দুটো দায়িত্ব একসঙ্গে পালন করা কিন্তু খুব সমস্যা, তাতে অনেক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, ইলেকশন কমিশন বলছে যে কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবেদন করেছে যদি শিক্ষকদের কাজে লাগানো হয় বিএলও হিসাবে, তাহলে পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে নির্বাচন কমিশন একটা জিনিস ভেবে দেখতে পারে, যে সমস্ত সরকারি কর্মচারীরা বিগত কয়েক বছরের মধ্যে অবসর নিয়েছেন, তারা যথেষ্ট কর্মক্ষম আছেন, তারা পেনশন পান, তাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা অংশকে যদি নির্বাচন কমিশন বিএলও হিসাবে নিয়োগ করে, যারা এখনো সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের একটা অংশও থাক, আর যারা সদ্য অবসর নিয়েছেন যে সমস্ত সরকারি কর্মচারীরা, তারাও থাক। সদ্য অবসর নেওয়া সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলতেই পারে, আপনারা নিয়ম মেনে, আইন মেনে কমিশনের কাজ করুন, যাতে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। কিন্তু আপনারা যদি গন্ডগোলের সঙ্গে যুক্ত হন, যদি বেনিয়মের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু আপনাদের পেনশনে কোপ পড়বে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা কিন্তু ওই পেনশনকে সুরক্ষিত রাখার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে সর্বতোভাবে সহায়তা করবেন। তারা ডাইরেক্টলি আর রাজ্য সরকারের কর্মচারী নেই, অবসর নিয়েছেন কিন্তু কর্মক্ষম আছেন, তারা পেনশন পান, তাদের দায়বদ্ধতাও সুনিশ্চিত হবে। আবার সরকারি কর্মচারীদের কার্যত যে আনুগত্য নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী বারবার চমকাচ্ছেন, বলছেন যে বিএলওরা সরকারি কর্মচারী, একজনের নামও যেন বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে, কাউকে যেন হ্যারাস করা না হয়। আমি 100% একমত। একজন প্রকৃত ভারতীয় নাগরিক, তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে, তার নাম যেন তালিকাভুক্ত হয়। তার যদি কোনো অনীহা থাকে, গড়িমসি থাকে, তার কাছে বারবার গিয়ে তার নামটাকে তালিকাভুক্ত করতে হবে। কিন্তু একজনও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম যেন তালিকায় না থাকে, একজনও মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে, এটাকেও এনশিওর করতে হবে। নির্বাচন কমিশনের কাজ নতুন ভোটারদের
তালিকায় যুক্ত করা, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎসাহিত হয়, নির্বাচন উৎসবের আবহে হয়। আবার একই সঙ্গে মৃত ভোটার, ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। ভারতের সংবিধান তার 324 এবং 326 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এই অধিকার দিয়েছে নির্ভুল ভোটার তালিকায় নির্বাচন করার। আপনারা যে কেউ গুগল করে সংবিধানের 324 এবং 326 ধারায় কি বলা আছে তা একবার দেখে নিতে পারেন। আমি দেখেছি বলেই বলছি, আমি বিস্তারিত এই বিষয়টা নিয়ে বলছি না, কারণ আপনাদের অনেকের কাছে স্মার্টফোন আছে, সবার কাছেই আছে। একবার গুগল করে দেখে নিন যে 324 এবং 326 ধারায় ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে কি কি অধিকার দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে কেউ কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্যোগ কেউ যদি নেয়, সেটা সংবিধান অবমাননার শামিল। এবং রাজ্য প্রশাসন যে এই বিষয়ে ইতিবাচক ভূমিকা নেবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। তারা চাইছে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক, কিন্তু নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে অনড় আছে। তারা চেষ্টা করবে যে পদে পদে নির্বাচন কমিশনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেমন ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়েছে 70,000। শুভেন্দুবাবু বলেছেন যে 25শে জুলাইয়ের পরে একটা ডোমিসাইল সার্টিফিকেটকে যেন প্রমাণ হিসাবে গ্রহণ না করা হয়। আপনি ভাবুন, সীমান্তবর্তী অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা এরকম অস্বাভাবিক হারে বাড়লো কেন? ডালমে কুছ কালা হয়, সাদা চোখে বোঝা যাচ্ছে। বেশিরভাগ জায়গায় 50% উপরে বেড়েছে। কিন্তু আপনি দেখুন রাসবিহারী দেখুন, আপনি দেখুন মানিকতলা দেখুন, আপনি যদি জোড়াসাঁকো, আমি এমনি এক্সাম্পল দিলাম, দেখবেন ভোটারের সংখ্যা বৃদ্ধি বিগত 15 বছরে 7% মধ্যে, খুব স্বাভাবিক। কিন্তু কোথাও যদি 40, 50, 60% ভোটারদের সংখ্যা বৃদ্ধি হয়, সেটাকে সাদা চোখেই অস্বাভাবিক মনে হয়। এই ভোটাররা, তাদের পরিচয় নিয়ে সংশয় আছে, সাধারণ মানুষের আছে, বিরোধীদের আছে, এবং নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এরা প্রকৃত ভারতীয় নাগরিক কিনা। ধরুন আধার কার্ড সুপ্রিম কোর্ট বাধ্য করলো নির্বাচন কমিশনকে প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা। সেই আধার কার্ডটা আসলি না নকলি সেটাও কিন্তু নির্বাচন কমিশনকে যাচাই করতে হবে, কেস টু কেস। আপিল টাস্ক রাজ্য প্রশাসন সহযোগিতা করবে না, এটা যেন কমিশন জেনে নেয়। এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো সহযোগিতা করবে না, বরঞ্চ পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রশাসনিক প্রধানের বক্তব্য থেকে তা স্পষ্ট। তারা চাইছে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক। তাদের ভয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে প্রচুর নাম বাদ যাবে, যারা বাদ যাবে তারা ওদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্ষতিগ্রস্ত করতে শাসক দল চায় না। তাই তাহলে নির্বাচন কমিশনের উদ্যোগকে বাধা দেবে। কিন্তু নির্বাচন কমিশনও আবার বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছে যে বিডিও অফিসে ওসি ইলেকশন আর অস্থায়ীভাবে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটররা যেন কোনো ফর্ম 6, যারা নতুন ভোটাররা যে ফর্ম ফিল আপ করে তাদের নাম ভোটার তালিকায় তোলার আবেদন করেন, সেই ফর্ম 6 যাচাই করার দায়িত্বে যেন তারা না থাকেন। ইতিমধ্যে কয়েকজনকে তলব করা হয়েছে। সরকারি আধিকারিকরা যারা নির্বাচন কমিশনের কাজে যুক্ত থাকবেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন। আপনাদের কাজে ত্রুটি হলে, ইচ্ছাকৃত ত্রুটি হলে, কাজ করতে গেলে ভুল হয়, সেটা আলাদা বিষয়। বোঝা যায় যে আন্তরিকভাবে কাজ করতে করতে ভুল হয়েছে কাজের চাপে, আর ইচ্ছাকৃতভাবে ভুল, দুটো ফারাক আছে। ইচ্ছাকৃতভাবে যারা ভুল করবেন তারা কিন্তু শাস্তির মুখে পড়বেন। বিহারের এক্সাম্পল তারা দেখে নিন। এবং কমিশন এটা ভাবতে পারে যে অবসরপ্রাপ্ত, সদ্য অবসর যারা নিয়েছে সরকারি চাকরি থেকে, তাদেরকে বিএলও হিসাবে নিযুক্ত করা যায় কিনা। ইতিমধ্যেই
আমাদের রাজ্যে শেষবার মানে 2002 সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। 11টা জেলার 100টার বেশি বিধানসভা কেন্দ্রের 2002 সালের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা কমিশন তার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। আপনারা দেখে নিতে পারেন আপনাদের নাম সেই তালিকায় আছে কিনা, যারা ওই সময় ভোট দিয়েছিলেন। মানে এটা কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তবে অগাস্ট মাসে হবে না, শারদোৎসবের আগে হওয়ার সম্ভাবনা কম। আমার ধারণা, এটা একদম আমার ব্যক্তিগত ধারণা, এই আপনার অগাস্ট থেকে শুরু করে দীপাবলি ভাইফোঁটা পর্যন্ত এই কাল পর্বটাকে নির্বাচন কমিশন ঘর গোছানোর কাজে ব্যবহার করবে। মানে বিএলওদের ট্রেনিং, পরিকাঠামোগত সংস্কার, রাজ্যের সিইও দপ্তরে শূন্য পদে নিয়োগ, আরো অনেক প্রশাসনিক বিষয় থাকে। এটা তো আপিল টাস্ক, 60,59 লক্ষ ভোটারের বাড়ি বাড়ি পৌঁছানো। তাই আটঘাট বেঁধে না নামলে তো হবে না। এই প্রস্তুতির জন্য তারা 2.5 মাস সময় নেবে, এটা আমার ধারণা। মানে অগাস্ট থেকে অক্টোবরের 3rd উইক পর্যন্ত। তারপরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হবে, 1 মাস ধরে হয়তো চলবে, নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে, ঠিক যেমন বিহারে হয়েছিল। ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশ হবে, সেই খসড়া তালিকায় কারোর আপত্তি থাকলে তিনি নথি দিয়ে আবেদন করবেন, কারোর নাম বাদ গেলে তিনি আবেদন করতে পারেন, তার আবেদনের যথার্থতা আছে মনে করলে তার নাম তালিকাভুক্ত হবে। তারপর জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকার ভিত্তিতেই নির্বাচন হবে। তাই এই যে 2.5 মাস সময় নির্বাচন কমিশন পাচ্ছে, তাতে তারা কিন্তু যে লুপহোলস গুলো, সম্ভাব্য লুপহোলস, সেগুলো যেন তারা বন্ধ করে। রাজ্য প্রশাসন সহযোগিতা করবে এই ভ্রান্ত ধারণায় জাতীয় নির্বাচন কমিশন যেন না থাকে। তাদের অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে। ধরেই নিন কোনো সহযোগিতা করবে না, সরকারি কর্মচারীদের চাপ সৃষ্টি করবে, তারাও ভয়ে থাকবে যে পানিশমেন্ট পোস্টিং ক্লোজ করে দেবে, নানা কিছু করতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদের একটা অংশ থাকবে, আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও আনতে হবে। আমি জানি না কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ইলেকশন কমিশন এতে ব্যবহার করতে পারে কিনা, আমার জানা নেই, আমি বলতে পারবো না। এমন একটা মেকানিজম ইভলভ করুক নির্বাচন কমিশন, সেই অধিকার তাদের আছে, যাতে তারা যে উদ্দেশ্যটা নিয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাতে সঠিকভাবে হয়, যাতে কারুর মনে কোনো প্রশ্ন থাকে। কমিশন কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ, তারা কিন্তু করবে। এই যে স্টেট মানে রাজ্যের সিইও যে বিজ্ঞপ্তি দিয়েছেন 28শে জুলাই, তাতে বলেই তো দিয়েছেন যে ওসি ইলেকশন, তারপরে অস্থায়ী কর্মী বিডিও অফিসে তারা ফর্ম 6 যাচাই করার কাজে থাকতে পারবেন না। এ তো গেল একটা পর্ব। নির্বাচনে কি হয়, বহু অবজারভার আসে। একজন প্রার্থীর খরচ খরচা দেখেন, এক্সপেন্ডিচার অবজারভার, একজন পুলিশ অবজারভার, একজন এমনি জেনারেল অবজারভার। দেখুন, অবজারভাররা বেশিরভাগই আইএএস আইপিএস অফিসার হয়। রাজ্য প্রশাসনের যারা আইএএস আইপিএস আছেন, তারা সবসময় চেষ্টা করেন ব্যাচমেট খুঁজতে। কে কে অবজারভার এসছে ভিন রাজ্যে, সে আমার সঙ্গে ছিল, আমার ব্যাচমেটের অফিসার, তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ করে একটা কি বলবো আর কি, নতুন করে সম্পর্ক করতে চেষ্টা করে। আবার অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক দীর্ঘদিন ধরে আছে, বন্ধু বান্ধবের মতো, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্যের আইএস আইপিএস আধিকারিকরা যদি ব্যাচমেট খোঁজার চেষ্টা করেন এই কারণে, যাতে বঙ্গেশ্বরীর ইচ্ছাকে রূপায়িত করা যায় নির্বাচনের সময়, সেটা কমিশনকে দেখতে হবে। যে যে পর্যবেক্ষকরা আসবেন তাদের ক্রেডেনশিয়াল দেখতে হবে। আমি জলজান্ত এক্সাম্পল দিচ্ছি, সুধীর কুমার রাকেশ 2014 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসেছিলেন, এসেই চিৎকার শুরু করলেন
ঢক্কানি না, হ্যান করেগা ত্যান করেগা, কাউকে বুথ জ্যাম করতে দেব না, প্রত্যেককে ভোট দেবে। শাসক তৃণমূল, বামেরা তখনও শক্তিশালী, বামেরা উল্লসিত হলো। শাসক তৃণমূল দেখলো তো মুশকিল। তখন হঠাৎ করে সুধীর কুমার রাকেশ চলে গেলেন পাটনা, দেখা নেই, সাক্ষাৎ নেই। তিনারা ফোন নাম্বার দিয়েছিলেন, সেই ফোন নাম্বারে ফোন করলে নির্বাচনের দিন অভিযোগ জানাতে পারবেন। সেই ফোন ধরেননি অধিকাংশ ক্ষেত্রে, ধরলেও বলছেন দেখছি দেখছি দেখছি। অর্থাৎ নির্বাচনটা হয়ে গেল, তৃণমূল 34টা আসন পেল। তাহলে এই সুধীর কুমার রাকেশের মতো লোকজন যদি অবজারভার হিসাবে আসে, তাহলে কিন্তু সুষ্ঠু ভোট হবে না। তাই নির্বাচন কমিশন যাদেরকে অবজারভার করে পাঠাবেন তাদের ক্রেডেনশিয়ালকে যেন তারা চেক করেন, এবং সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে অবজারভাররা আসছেন তাদের সমস্ত কিছু তারা যেন জেনে নেন। আপত্তি থাকলে আপত্তি জানান। আমরা চাই ফ্রি, ফেয়ার এবং রক্তপাতহীন ইলেকশন, প্রকৃত ভোটার তালিকা দিয়ে। বিএলওদের কাজ করতে হবে, কোন দলকে দেখা চলবে না, না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, কোন দল নয়। ভারতীয় নাগরিক, ভোটদানের বয়স হয়েছে, তার নাম তালিকায় রাখতে হবে, আর অবৈধ মৃতদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। খুব সিম্পল। আর একটা বিষয় নির্বাচনের দিন হয়, এই কুইক রেসপন্স টিম। এই কুইক রেসপন্স টিমের কাজ কি? কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে চলে যাওয়া, যত শীঘ্র সম্ভব। অধিকাংশ সময় দেখা যায় কুইক রেসপন্স টিম, তাদের জন্য গাড়ি বরাদ্দ থাকে, সেই গাড়ির চালকরা একটা বিশেষ রাজনৈতিক দলের অনুগত। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের, কেন স্থানীয় প্রশাসনই এই কুইক রেসপন্স টিমের চালকদের নিযুক্ত করেন। ধরুন একটা জায়গায় ঘটনা ঘটলো, আপনি সেখানে পৌঁছে যেতে পারেন 10 মিনিটের মধ্যে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষে সেই জায়গাটা চেনা সম্ভব না, কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তা কুইক রেসপন্স টিমের গাড়ির চালকরা জানা উচিত কিভাবে পৌঁছানো যায় ঘটনাস্থলে, কারণ তাদের সংশ্লিষ্ট অঞ্চলের ভূগোল নখদর্পণে থাকবে। তারা যদি প্রভাবিত হন, ওই 10 মিনিটে যে জায়গাটায় যাওয়া যায় সেই জায়গাটা তারা আধ ঘন্টায় নিয়ে যাবেন। যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছবেন ঘটনাস্থলে, তখন পগার পা, যা করার হয়ে গেছে। 3, ধরুন একটা বিধানসভা কেন্দ্রে 1000টা বুথ আছে, আমি তর্কের খাতিরে বললাম। 950টা বুথে একদম সুন্দর ইলেকশন হলো, 50টা বুথে গন্ডগোল হলো, সেখানে যার শক্তি বেশি সে ভোটটা করিয়ে নিল। এই ডেটা আছে কমিশনের কাছে, কোন বিধানসভা কেন্দ্রের কোন কোন বুথে অস্বাভাবিক হারে ভোট হয়েছে। সেই বুথগুলোকে আলাদা নজর দিতে হবে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত মনে হচ্ছে খুব সদর্থক ভূমিকা নিয়ে এগোচ্ছে, কিন্তু না আচারে বিশ্বাস নেই। অতীতেও আমরা নির্বাচন কমিশনের এরকম হুঙ্কার অনেক শুনেছি, সবাই টিএন সেশন হন না। শেষ মুহূর্ত পর্যন্ত সবার নজর রাখা উচিত, রাজনৈতিক দলগুলো রাখবে, সাধারণ মানুষও রাখবে। আমরা কিন্তু সুষ্ঠু, অবাধ, রক্তপাতের নির্বাচন চাই, এবং এর দায়িত্ব নির্বাচন কমিশনের। কিভাবে তারা করবেন সেটা তাদেরকে ঠিক করতে হবে। তাদের ভূমিকা উচিত সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। তাদের দিকে যাতে পশ্চিমবঙ্গের মানুষ আঙুল তুলতে না পারেন যে কমিশন আসল সময়ে হাত গুটিয়ে বসেছিল, এতে কমিশনের নিরপেক্ষতা, মর্যাদাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উদ্যোগ কমিশন নিচ্ছে, সাধু উদ্যোগ, কিন্তু আটখাট বেঁধে তারা নামুক। তারা সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে, তাতেই বঙ্গেশ্বরী ভয় পাচ্ছেন। কিন্তু বঙ্গেশ্বরী সিজন পলিটিশিয়ান, তিনি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার রাজনীতি করেন। তিনি রাস্তায় তার ক্যাডার বাহিনীকে নামিয়ে দিতে পারেন, নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে পারেন। ভারতের নির্বাচন কমিশনকে এই সমস্ত ইভেন্চুয়ালিটিস এর জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে, এবং সেই মতো তাদের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি রেডি রাখতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়।